হুম, আসসালামু আলাইকুম ভাইয়া। তো আমি একদম শুরু থেকেই শুরু করি। মানে ফার্স্টে আমি যখন ইন্টারে পড়ি তখন আরকি তার সাথে আমার দেখা হয়। দেখা হয় বলতে মানে আমি আসলে কোনোভাবে অন্য একজনকে রিকোয়েস্ট দিতে গিয়ে আমি তাকে রিকোয়েস্ট দেই, ফ্রেন্ড রিকোয়েস্ট এফবিতে। করে দেখলাম যে তখন আ সে অ্যাকসেপ্ট করে নাই। তারপরে এমনি আমি নিজে থেকে তাকে মেসেজ দিছিলাম। তো তারপর দেখি যে রিপ্লাই করছে। তো এভাবে তার সাথে আমার কয়েকদিন কথা হয়। কথা হওয়ার পর কেন জানি মনে হইছে যে কথা বলা ঠিক না। আবার তখন হচ্ছে আমি নতুন ফোন কিনি। তারপর হচ্ছে কলেজে উঠি। একটু অন্যরকম। তো আমার আবার অনেক স্কুলের অনেক ফ্রেন্ড সার্কেল ছিল। তো আমি তখন ওদের সাথে আরকি বেশি কথা বলি। তো এভাবে ওই ছেলেটা আমাকে বলতেছে যে আমার যার সাথে রিলেশন আরকি ছিল। তো বলতেছে, "তুমি আমাকে অনেক ইগনোর করতেছো, মেসেজ দিতেছো না কেন?" মানে সে আমাকে তখন প্রপোজ করছিল। তো আমি আর ওই দিক যাই নাই। তখন আমি বলছি যে, "আপনি তো আমাকে প্রপোজ করছেন, আমি তো রাজি না। কারণ আমি এসব করব না। তো এর জন্য আমি আপনার সাথে কথা বলতেছি না।" তখন বলতেছে যে, "আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আ আমি হচ্ছে যেরকম ফ্রেন্ড তোমার আছে, আমি তোমার ওরকম একটা ফ্রেন্ড থাকবো।" পরে আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো এভাবে আমি হচ্ছে তার সাথে কথা বলি। মানে মানে এরকম একটা সিচুয়েশন যে কলেজে আবার ফোন নিতে দিত না। চেক করত। অনেক ঝামেলা। তো ফোন তো বাসায় রেখে যাইতাম। যে কখন বাসায় যাব, কখন তাকে মেসেজ দিব এরকম। তো মাঝখানে আমার পরীক্ষা চলে আসে। তখন তার থেকে আমি একটা বই নেই। তো বই নেওয়ার পর থেকে তার সাথে আমার অনেক বেশি কথা হয়। তো এরকম করে একদিন হচ্ছে আপনার আইসিটি পরীক্ষার সময় যেটা বলি আরকি আমাদের গ্রামে হচ্ছে মানে একটু অন্যরকম। মানে হচ্ছে আমার দাদা বা আমার চাচা, আমার ভাইয়ারা রাজনীতি করত। তো যাই হোক ওগুলা না বলি। মানে এর জন্য একটু প্রভাবটাও অন্যরকম ছিল আমার। মানে কলেজ থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সবাই চিনতো, জানতো এরকম একটা নাম ছিল। তো তখন হচ্ছে মানে আমি আইসিটি পরীক্ষার সময় আমার স্যার খাতা নিয়ে গেছে। মানে কিছু করি নাই। জাস্ট একটু পিছনে তাকাইছি, খাতা নিয়ে গেছে। তখন আমি স্যারকে বলতেছি যে, "স্যার আমার খাতাটা দিয়ে দেন।" স্যার একবারে আমাকে বলে উঠছে যে, "বেয়াদব মেয়ে, এক তো ভুল করছে আবার খাতা চাচ্ছে। তোমার খাতা দিব না, তোমার পরীক্ষা দিতে হবে না।" আমি আবার একটুতেই অনেক মানে রাইগা যাই। এটা ছোট থেকেই একটা অভ্যাস। তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, না দিলেন আমি আর পরীক্ষাও দিব না।" তো আমি পরীক্ষা না দিয়ে যেই সাবজেক্টে পরীক্ষা দেই নাই মানে নিচে আবার ওই স্যারের সাথেই দেখা হইছে। তো চলে আসছি। সবাই বলছে আমার বান্ধবীরা বলছে যে, "আরে পরীক্ষা দিয়ে স্যার খাতা দিবে আর ২০ মিনিট ওয়েট করে" এরকম বলছে। পরে আমি বলছি যে, "না থাক, আমি এমনিতেও পারি না।" আসলে সত্যি বলতে আমার প্রশ্নটা কমন পড়ছিল না। তো এর জন্য আমি আর দেই নাই পরীক্ষা। আমি চলে আসছি। এখন স্যার বলতেছে যে, "কিরে তুই এখনই নিচে কেন? পরীক্ষা দিস না?" আমি বলছি, "না স্যার, কি লিখছেন ওগুলো আমি পারি না।" তখন স্যার বলতেছে যে, "আচ্ছা যা একটু লিখে দিয়ে আয়, পাস করায় দিবনি।" পরে আমি বলছি, "না স্যার, বের হইছি আর পরীক্ষাই দিব না।" পরে স্যারের সাথে স্যার বলছে যে, "বাইরে যাবি?" আমি বলছি, "হ্যাঁ।" পরে স্যারের সাথে একসাথে বের হলাম। দেন স্যার আমাকে রিক্সায় তুলে দিছে। আমি মানে বাসায় চলে আসছি। তারপর আমাকে আমার যখন রেজাল্ট দেয়, তখন হচ্ছে আমার এক্স যে ছিল, ও আগে দেখে। দেখার পর দেখে যে আমি আসলে এক সাবজেক্টে ফেল করছি। এটা হয়তোবা তার ভালো লাগেনি। আর সেও ভালো স্টুডেন্ট ছিল। সে ছিল সায়েন্সে আর আমি ছিলাম কমার্সে। তখন সে আমাকে একটা সুন্দর করে নোট বানায়া দেয়। আর খাতার উপরে তার নাম, আমার নাম লিখে ওইটা আমাকে দেয়। পরে এটা আমার অনেক ভালো লাগছে। মানে এরকম এক জিনিস আমি কখনো পাই নাই। আর মানে সত্যি বলতে আমি আ আ কলেজে মানে ছোট থেকে মানে অত সুন্দর ছিলাম না। কেন জানি না কলেজে
যাই হোক, যে কয়েকটা প্রপোজ পাইছি আমি কলেজেই পাইছি। তো তার মধ্যে সে অনেক মানে স্পেশাল ছিল। মানে তার সাথে আমার অনেক কথা বলতে ভাল লাগতো। তো এইভাবেই যায় মানে তার সাথে আমার দেখা করি, ঘোরাঘুরি করি। দুজনেই স্টুডেন্ট ছিলাম। ওদের বাসা ছিল গ্রামের দিকে। মানে হয় না যে একটা হচ্ছে শহর আরকি পৌর এলাকা, আর একটা হচ্ছে গ্রামের ভিতরে ইউনিয়ন এরকম। তো ওইদিকে থাকতো। ওরা আসতে যাইতে একটু কষ্ট হইতো। তো আমরা সপ্তাহে ১ দিন ২ দিন দেখা করতাম। আবার মাঝে, মাঝে কলেজে দেখা করতাম। তো কলেজে যখন দেখা করতাম তখন মানে আমি একদিন ওর দিকে তাকায়া হাইসা দিছি। আর ওর একটা ফ্রেন্ড বলতেছে যে, "এটা কে মামা? তোমার কি বোন হয় নাকি? নাম্বার-টাম্বার আইনা দিও।" তো আরেকদিন যখন আমরা কথা বলতেছি তখন ওই মানে মামাটা আরকি দেখে। দেখার পর বলতেছে, "ও আচ্ছা মামা এই কাহিনী, আমি তো জানতাম না, সরি।" এরকম করে আমরা হচ্ছে তখন ও হচ্ছে পরীক্ষা দেয়। পরীক্ষা দিয়ে ঢাকাতে চলে আসে। আম মানে ভার্সিটি কোচিং এর জন্য। আমি তো যেহেতু ১ বছরের ছোট ছিলাম তখন আমি মানে ওই ইয়াতেই ছিলাম, গ্রামেই ছিলাম। তারপর মানে ও চান্স পায় না, আবার সেকেন্ড টাইম যায়। তখন একসাথে আমিও পরীক্ষা দিছি। বাট আমারও চান্স হয় নাই। তখন ও আমাকে বলতেছে যে, "তুমি এক কাজ করো, তুমি হচ্ছে নার্সিং পড়ো, এটাতে তাড়াতাড়ি জব হবে।" কিন্তু এটা আমার একদমই ভাল লাগতো না। মানে কমার্সের স্টুডেন্ট হয়ে আবার নার্সিং এর ডিপ্লোমা করাটা আমার কাছে কেমন যেন লাগতেছিল। যাই হোক, ও বলছে তখন আমি ওর সব কথাই শুনতাম। আমি হচ্ছে ২০১৫ সালে আরকি ওই যে মেয়েরা যে চুল স্ট্রেট করে, তো ওইটা আমি করছি। মানে করার পর তখন ও বলতেছে যে, "এভাবে চুলগুলা ছাইড়া আসো।" তখন আমার চুলগুলো অনেক সুন্দর ছিল। তো, "তুমি আইসো না এভাবে চুল ছাইড়া, তুমি বুরখা পইড়া আসো।" তো আমি তখন বুরখা পইড়া আসতাম। চুলগুলা মানে পেঁচায়, পেঁচায় বাইধা নষ্ট হয়ে গেছিল। তো ওইটা আর আমি ভাবি নাই। ও বলছে ওইটা আমার করতেই হবে, এরকম ছিল। তো আমি ওর জন্য রান্না করে নিয়ে যেতাম। ওর আম্মু রান্না করে দিত, ওগুলো আমাকে দিত এরকম। তারপর ও তো কোচিং এ আ আসলো। চান্স পাইল না। দেন সেকেন্ড টাইম আবার আমরা দুজন একসাথে দিলাম। তখনও আর চান্স হয় নাই। তারপর ও একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। আমিও একটা প্রাইভেট মানে নার্সিং এ ভর্তি হই। মানে এটাই ছিল সবথেকে বড় ভুল। মানে নার্সিং ভালো লাগেনি। তাও আমি ভর্তি হইছি। পরে আবার নার্সিং এ অনেক প্যারাও থাকে। বের হতে দেয় না, এই সেই অনেক ঝামেলা। তারপর হচ্ছে আমি তখন মানে কয়েক মাস যাওয়ার পর আমার আর ভাল লাগে না। মানে কোনো কিছুতেই ভাল লাগে না। পড়াশোনাও ওদের ভাল লাগে না। আ কলেজেও ভাল লাগে না, ক্লাসও ভাল লাগে না। মানে পড়ার এক প্রকার মুড না। তখন আমি আর ওরে কিছু বলি না। ওর সাথে তখন দেখা করতাম। মানে আমি হোস্টেলে উঠি নাই। এটা আম্মু জানতো না। আম্মু জানতো যে আমি নার্সিং এর হোস্টেলে উঠছি। কিন্তু আমি তখন আমার একটা খালামণির বাসায় থাকতাম। মানে ওর সাথে দেখা করার জন্য। ওর সাথে দেখা করতে পারবো না। এটা ভাইবাই আমি আর হোস্টেলে উঠি নাই। তারপর ও যাইতো আ ওইদিকে, তখন দেখা করতাম আমরা। ধানমন্ডির ওইদিকে দেখা করতাম। তারপর মানে এরকম করে আমি আর পারতেছিলাম না, আম্মুরে ফোন দেই। ফোন দিয়া মানে আম্মুরে আমি ফোন দেই না, স্যার ফোন দেয়। ফোন দিয়ে বলতেছে, "ও তো ঠিকমতো ক্লাসও করে না। তারপর হচ্ছে পড়া দিলে ওগুলা পড়েও আসে না। এভাবে তো পাস করতে পারবে না।" আর পরে আম্মা বলতেছে যে, ওরে তো আপনাদের কাছেই রেখে আসলাম। ও তো হোস্টেলে আছে।" পরে স্যার বলে, "না, ও তো হোস্টেলে ওঠে নাই। ও না ওর কোন খালার বাসায় থাকে।" এই তো তখন প্যাচ লাগে, তখন আমি আরকি চলে আসবো, এরকম একটা অবস্থা। কারণ আম্মুরে আমি বললাম যে, "আম্মু এতগুলা টাকা দিয়ে ভর্তি হইছি। কিন্তু আমি তো পড়তে পারতেছি না। আমার অনেক কষ্ট হয়। তুমি কি মেয়ে চাও না টাকা চাও?" এভাবে ইমোশনালি আম্মুকে কথাবার্তা বলি। তখন আম্মু বলে যে, "অবশ্যই আমি আমার মেয়ে চাবো। আমার মেয়ের ভালোর জন্য আমি সবই করতে পারবো।" তখন আমি ওখান থেকে চলে আসি। চলে আইসা আপনার সরকারি একটা হচ্ছে কলেজে বিবিএ তে ভর্তি হই। আ বিবিএ তে ভর্তি হওয়ার পর তখন হচ্ছে আব্বু আমাকে বলে যে বিয়ে দেয়া দিবে। বিয়ে কয়েকটা ছেলে আসেও দেখে যায় এরকম। তখন এই বিষয়টা আমি আমার মানে বয়ফ্রেন্ডকে জানাই। জানানোর পরে এখন ও বলে যে, "আমার তো মাত্র কয়েকটা সেমেস্টার গেছে। আমি কিভাবে তোমাকে বিয়ে করব? কিন্তু আমি তো তোমাকে ছাড়া থাকতেও পারব না। আচ্ছা তুমি আমাকে একটু সময় দাও।"
পরে আমি বলছি যে সময় তো দিব, বাট ওনারা দেখেই গেছে, ওনারা নাকি বৃহস্পতিবারে আসবে, দেন ঘরোয়াভাবে একটা বিয়ের অনুষ্ঠান করে আমাকে নিয়ে যাবে বলছে। পরে ও বলতেছে আচ্ছা এত টাইম দিব না, আমি তার আগেই কিছু বলবো তোমাকে। তো যাই হোক, তখন আমি যখন রিলেশন করতাম তখন আমার একটা ভাইয়াকে বলছিলাম, মানে একজন দেখছিল, দেখে আমার ওই ভাইয়াকে বলে দিছিল যে তোমার বোনকে তো দেখলাম অমুক পার্কে আহ ঘুরতেছে একটা ছেলের সাথে। আমি আবার মিথ্যা মানে খুব কম বলি। তো ভাইয়াকে দেখে আমাদের এলাকায় সবাই ভয় পায়, ইভেন আমার যে এক্স হাজবেন্ড ছিল ও ভয় পাইতো। তো আমি আর মানে ভয় পাইছি, তারপরে বলছি যে হ্যাঁ ভাইয়া আমার ভালো লাগে তাকে। পরে ভাইয়া বলছে যে আমার সাথে দেখা করতে বললো। তখন রিলেশন থাকা অবস্থায় আমি তাকে বলছিলাম যে তুমি আমার ভাইয়ের সাথে জাস্ট দেখা করবা, চা খাবা বা কফি খাবা, চলে যাবে, এতটুকু, আর কিছু করতে হবে না। তারপর ও বলতেছে আচ্ছা ঠিক আছে। পরে দেখা করছিল, তো ওই ভাইয়াকে নিয়ে ও বলে যে তখন যে আমি আসতেছি। তারপর ও আসে, ওই ভাইয়াকে তখন বলিও না, কেন ও আর আমি বিয়ে করি। বিয়ে করার পরে ভাইয়াকে বলি। ভাইয়াকে যখন বলি, ভাইয়া বলে যে এই কাজটা এভাবে কেন করলাম, আমাকে আগে জানাইতে পারতা। পরে ভাইয়া যখন আম্মুকে বলে তখন আমাদের ফ্যামিলির মাঝে একটা ঝগড়াঝাটি এরকম হয়। হওয়ার পরে তখন যাই হোক, তখন আম্মু বলে যে আচ্ছা ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি। আস্তে আস্তে আর কি বলে, বলার পরে কিন্তু ও বিয়ে করার পরে ও কিন্তু ঢাকা মানে চলে আসে ঢাকাতে, আমি কিন্তু গ্রামেই তখন। আর ওর একটা শর্ত থাকে যে আমি তো এখন স্টুডেন্ট, মানে ও তখন শর্ত দিয়েই বিয়ে করে যে এই যে আমার আর 3 বছর আছে, এই 3 বছরে জানাবা না, আমি পড়াশোনা শেষ করে আমার ফ্যামিলিকে জানায় সুন্দর করে যেভাবে তোমাকে নিতে হয় আমাদের বাড়িতে সম্মান দিয়ে সেইভাবেই তোমাকে নিব। তো এটা বলার পরেই আমাদের ফ্যামিলিতে রাগারাগি হয়। পরে আমি অনেক কষ্ট করে মানে সবার হাতে পায়ে ধরে বলি যে 3টা বছরে কি হবে, আমার পড়াশোনাও শেষ হোক, তো এটা আর বইলো না। তারপর ওর ফ্যামিলিরে জানান তো দিবেই। যাই হোক, এইভাবে তখন ও ঢাকায় আসে, আমি তখন বাড়িতে থাকি। তখন না দুজনের মানে তখন আম্মু অনেক কথা শোনাইতো। বিয়ের পর আসলে ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তারপর আমি ওরে বলি যে আমি কিন্তু প্রাইভেটেই পড়তে চাইছিলাম। ওই নার্সিং থেকে যখন আসি তখন ও আমাকে বলেছে সাবজেক্ট তো একই, কি আর করবা, প্রাইভেটে ভর্তি হওয়ার টাকা না, মানে টাকা আছে, ঠিক আছে, টাকা আমাদের লাগবে, তুমি ওই টাকাটা ব্যাংকে রাখো, ওইটা দিয়ে আমরা ফিউচারে কিছু করতে পারবো, তুমি ন্যাশনালেই পড়ো। তা আমি আর কিছু বলি নাই। তারপর তখন আমি ওরে বলি যে আমি আসলে বাসায় থাকবো না। ও আমাদের বাসায় প্রায়ই যাইতো, মানে ওইটা আমার কাছে ভালো লাগতো না। এই সপ্তাহে যাইতো, আবার ওই সপ্তাহে যাইতো। মানে শ্বশুর বাড়িতে এত ঘন ঘন যায়, মানুষজন অনেক কিছু বলে, আম্মুও হয়তো মনে মনে অনেক কিছু ভাবে। তখন আমি ওকে বলি যে তুমি একটা বাসা নাও, বাসা নেওয়ার পরে আমি তোমার কাছে চলে আসি। তো একটু রাজি হয় না, তারপর আবার রাগ কিভাবে যেন রাজি হয়। তার বাসা নেয়, বাসা নেওয়ার পরে আমি ওখানে আসি। আসার পরে ওর কোনো বন্ধুরা হয়তো ওর ফ্যামিলিতে বলে দেয়। তো বলে দেওয়ার পর ও বাড়িতে যায়, আমাকে বলে যে তুমি থাকো, আমি বাড়ি যাই, বুঝাই। তখন বাড়ি থেকে আসার পর ও বলে যে তুমি এই বাসাতেই থাকো, এই বাসাতে আমি থাকতে পারবো না, আমার ফ্যামিলি যদি কেউ আসে দেখলে প্রবলেম হবে, তখন আমার আবার সেমিস্টার ফি দিবে না, অনেক ঝামেলা হয়ে যাবে। তখন আমি বললাম যে আমি একা কিভাবে থাকবো, আর এখন যদি আমি বাড়িতে চলে যাই আম্মুরে কি বলবো, মানে আমি আম্মুর সাথে যাই হোক বড় মুখ নিয়ে এখানে চলে আসছি তোমার কাছে। তখন ও আর কোনো কথা শুনে না, আমার সাথে কথাও বলে না বাসায় যে আমি ছিলাম। এবং আমার কি লাগবে না লাগবে, এই যে বাজার যে লাগে রান্না করবো, এটাও ও ফোন করে জিজ্ঞেস করে না, মানে আমি পুরো ওই বাসায় একা। অথচ দূর কিন্তু এই বাসাতে মানে 3 মিনিট বা 4 মিনিট লাগে হাইটে যাইতে।
তারপরেও আমার কোনো খোঁজ নেয় না। তো বাড়িওয়ালা আপুকে আমি সব বলি। তখন উনি বলে যে, "আল্লাহ আপনার অনেক ধৈর্য দিছে। আপনি এভাবে আছেন, আমি তো হইলে সব জানাইয়া মানে কান্নাকাটি করে অবস্থা খারাপ হয়ে যেত।" পরে আপুই আমাকে আরকি বাসা থেকে বাইরে নিয়ে যাবে যে, "আসেন বাহিরে যাই, ভাল লাগবো।" তখন আমি দেখি যে ও ওর ফ্রেন্ড সার্কেল নিয়ে সুন্দর বিকাল টাইমে মানে আপু আমাকে সন্ধ্যার টাইমে নিয়ে বের হইছে। ও বিকাল টাইমে ঘুরে মানে মডেল টাউনের ওদিক দিয়ে ঘুরে বাসায় যাচ্ছে। তো আমি ওরে দেইখা মানে আমার এত খারাপ লাগলো যে সারাটা দিন আমি কান্না করি। সারারাত আমি কখনো একা ঘুমাই না রাতে। মানে আমি ভয় পাইতাম যে এই পাশে মনে হয় কেউ আছে। তো আমি কি করতাম সারারাত জাইগা থাকতাম। ফজরের সময় হচ্ছে ফজরের নামাজ পড়ে ভাত খাইয়া তারপরে ঘুমাইতাম। এই অবস্থায় গেছে। তো তখন আপু নিয়ে গেছে দেখি ও ঘুরে ওই বাসায় যাচ্ছে। অথচ আমার ফোনও ধরে না, আমার সাথে কথাও বলে না। ওর একটা ফোন ছিল মানে ওর একটা বন্ধু ছিল। ওরে বলে, "তুই একটু ফোন দিয়ে ওর খোঁজ নিস। আমার ফ্যামিলিতে ঝামেলা চলতেছে।" তখন আমি ওই মানে পাশে আরেকটা মেয়ের রুমে উঠে যাই। ১ মাস ওই রুমে থাইকা কারণ আমি একা ভয় পাই। পরে এখন আমার ওইখানেও ভাল লাগে না। পরে আম্মুকে বলি, "আম্মু আমি চলে আসি। আমার তো পরীক্ষা সামনে। আমার প্রাইভেট পড়তে হবে। এখানে প্রাইভেট পড়া যায় না।" পরে আম্মু বলে যে, "আচ্ছা ঠিক আছে আসো।" তখন আমি ওখান থেকে চলে আসি। মানে ওরে রাইখা। ওই মিমে ইয়ার বাসায় একবার গেছিল। যে মেয়ের বাসায় উঠছি তখন তেমন কোনো কথা হয় নাই যে আমি চলে যাচ্ছি। ও বলেও নাই যে তুমি থাকো। ও বলছে যে, "হ্যাঁ চলে যাও। এখন আমি কি করব? আমার অবস্থা তো অনেক খারাপ।" তারপর আসার পরে তখন হচ্ছে করোনা চলে আসে। ও বাড়িতে কিছুদিন থাকে, ভার্সিটি অফ হয়ে যায়। তখন করোনায় রোজার মধ্যেও আমাদের বাসায় ইফতারের আগে আসতো, ইফতার করতো, দেন কিছুক্ষণ থাকতো, আবার ওদের বাসায় চলে যায়। আমার আম্মু, আব্বু সবার সাথে ইফতার করতো। ওই করোনার পর ও আমাকে বলতেছে, "চলো আবার ঢাকা চলে যাই। আমি হচ্ছে কিছু কোর্সে ভর্তি হইছি। আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং এগুলা বা গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপার ভর্তি হইছি। আমার তো ক্লাস করতে হবে। গ্রামে হচ্ছে নেট নাই, কারেন্ট থাকে না।" পরে আমি বললাম যে, "তোমাদের বাসা তো গ্রামে, আমাদের এখানে তো কারেন্ট যায় না, সারাদিনই থাকে। তো আমাদের এখানে আসো। আমি আর ঢাকা যাইতে চাই না। একবার নিয়ে কি করলাম মনে আছে? সারাটা রাত কান্না করছি। তো তুমি আসো নাই। এখন আর যাব না।" পরে বলতেছে, "আরে না এরকম হবে না। এখন একসাথেই থাকবো।" পরে আমার আম্মুও বলে যে, "তোমাদের বাসায় সমস্যা, আমাদের বাসায় চলে আসো। আমি ওয়াইফাই লাগানোর ব্যবস্থা করছি।" ও আর শুনে না। পরে আমি বললাম, "আচ্ছা ঠিক আছে, যাই।" পরে যে মেয়ের রুমে উঠি ওরে ফোন দিয়া বলি যে, "আচ্ছা তোমার বাসা তো খালি, ওটা তো ফ্যামিলি বাসা। তাহলে আমি আর তোমার ভাইয়া থাকবো।" ওই মেয়েও ওই ইউনিভার্সিটিতে পড়তো। মানে জুনিয়র ছিল আর ও সিনিয়র ছিল। "তো তোমার কি কোনো সমস্যা হবে? তোমার তো এমনিতেও বাসা ভাড়া দিতে হইতেছে।" বলতেছে, "না কোনো সমস্যা নাই। আপনারা থাকেন। আমার কোনো সমস্যা নেই।" তখন যাই। মানে যাওয়ার পর মানে এতটা কষ্ট আমার ফ্যামিলিতে আমি কখনো করি নাই। আমার আব্বুর ইনকাম কম হইতে পারে বাট অনেক ভালোভাবে আমাদের মানুষ করছে। তো ওর বাসা থেকে কখনোই টাকা নিতে আমি দেখতাম না। ওর বাসায় ওই সেমিস্টার ফিতেই দিত। যদি থাকা খাওয়ার জন্য টাকা চাইতো মানে ওর আম্মু কেমন একটা রিয়েক্ট করতো, ঝগড়া করতো। তারপর ওর আম্মুর সাথে কথা বলতো ১ মাস ২ মাস পর এরকম। আমাকে বলতো যে, "তোমার আব্বু প্রতিদিন কল দেয়, তোমার আম্মু প্রতিদিন কল দেয়, তোমারে কত আদর করে।" তো আমার বাসা থেকে টাকা নিতাম। তখন যে বাসা নিছিলাম, তখনও আমার বাসা থেকে টাকা নিয়ে ভাড়া ক্লিয়ার করে দিয়ে তারপর আমি বাড়িতে গেছি। আমার বাসা থেকে টাকা নিয়ে আসতাম, ওগুলো ও কোর্স এ ভর্তি হতো। এই কোর্স কিনে, ওই কোর্স কিনে, ওর কোর্স করে। করে, করে টাকা থাকতো না। তারপরে ধরেন কিছু যে একটা কিনে খাবো, মানে আব্বু তো বাহিরে এত কিছু আনতো আইসক্রিম থেকে শুরু করে। মানে অলওয়েজ বাহিরের খাবার আমাদের বাসায় থাকতই। ওর কাছে ওইটা থাকতো না। ওই মানে জীবন চলার জন্য একটু ভাত, একটু মানে মাছ বা ডাল এগুলাই রান্না করতাম। আমি রান্না করতাম, এগুলাই খাইতাম। উম তো হচ্ছে আবার হচ্ছে আ মাংস যেটা হইতো মুরগি কিনে নিয়ে আসলে একটু, একটু করে টুকরা করে ওগুলা ফ্রিজে রাখতাম, ওগুলা রান্না করতাম। অনেক কষ্ট করছি। ভাবতাম যে থাক ওকে ওগুলো আমি বুঝতেও দিতাম না। এরকম বুঝাইতাম যে না আমি অনেক ভালো আছি। বলতামও না আমি কখনো।
যে আমি এটা খাবো বা তুমি এটা নিয়ে আসো। অভ্যস্ত তো ছিলাম কিন্তু তাকে বুঝাই নাই কখনো। হায়াত অভ্যস্ত ছিলাম আইসক্রিম, ফুচকা। আমার আব্বু রাত ১২টায় যখন আসতো তখন ফুচকা নিয়ে আসতো, ওগুলো খাইতাম। প্রোটিন নিয়ে আসতো, ওগুলা খাইতাম। শুধু আমাদের জন্য নিয়ে আসতো। তো ওইটাও ও জানতো। ও যাইয়া বলতো যে, "তোমাদের ঘরে এত খাবার থাকে বাট আমাদের থাকতো না।" ওই জ্বর আসলে আব্বু একটু কিছু জিলাপি-টিলাপি নিয়ে আসতো। তো আমি বললাম, "না আব্বু এরকমই ছোট থেকে।" তো ওইভাবে যখন থাকি ও কষ্ট করছে, আমি বলব না যে কষ্ট করে নাই। দেখতাম যে নামাজ পড়তাম তখন। আমি নামাজ পড়তাম তো তখন এটা দেখেছি ও নামাজ পড়তো। তো আমি এশার নামাজ পড়ে একটু ফোন-টোন ঘাটাঘাটি করতাম, পড়তাম। আমি ঘুমায়ে যেতাম। কিন্তু ও যে মানে কম্পিউটারের সামনে বসতো, একদম ফজরের ওয়াক্তে আমি যখন জাগনা পাইতাম, তখন দেখতাম যে ও কাজ করতেই আছে, মুখটা গরম হয়ে গেছে, কালো হয়ে গেছে। আমি বলতাম যে, "নামাজ পড়ো এখন আর পইড়ো না।" দেন আমি ওকে মাথায় হাত বুলায় ঘুম-টুম পাড়া দিতাম, এরকম ছিলাম। ঝগড়া হইতো। কারণ আমি একটা ভাবতাম যে ওর ফ্যামিলিতে জানায় নাই এইটা। আবার ও ওর ফ্রেন্ডদের বেশি গুরুত্ব দিত। আমি ওকে একদম মানে চাইতাম যে ও কোনো প্রবলেমে না পড়ুক। ওরে বলতাম যে, "তুমি এই ফ্রেন্ডের সাথে মিশো না। এরকম প্রবলেমে পড়বা বা তোমাদের মধ্যে ঝামেলা হবে।" এটা ওর ভাল লাগতো না। হয়তো এটা আমার বলা উচিত হয় নাই আসলে। এখন বুঝি। তো তখন এইভাবে ও আর কোনো কাজ পায় না। মানে যাই হোক অ্যাকাউন্ট-ট্যাকাউন্ট করছে, কোনো কাজ আসে না। তা আমি বাসা থেকে টাকা আনতেই আছি। আম্মু বারবার ফোন করে বলে, "তোমার আর কত টাকা দিব?" তখন আমি ওরে বলি যে, "দেখো এভাবে আর মানে কিভাবে কি করব? এত টাকা আনতাছি, তোমার ফ্যামিলি থেকে কোনো টাকা আনো না। আমাকে তো কথা শোনায়। আর এমনিতেও নিজের পছন্দের বিয়ে।" তো বারবারই বলতো যে, "আজকে যদি অন্য জায়গায় থাকতা তোমার এই পরিস্থিতি হতো না। আমাদের কাছে হাত পাততে হইতো না।" এরকম বলতো আম্মু। এর তখন ও বলে যে, "আচ্ছা তুমি চলে যাও। আমি যে মেসে ছিলাম ওই মানে মেসে উঠে যাই। আমার আর ভাড়াটা দিতে হবে না।" তখন আমি আবার ওখান থেকে চলে যাই বাড়িতে। বাড়িতে যাই ও করোনার টাইমে, করোনার তো অনেক বছর ছিল, ২ বছরের মতো। ওই মেসে থাকে। তো তখন আমি মাঝে মাঝে আসতাম ওর কাছে। যে আসতাম মানে লুকাইয়া নিয়ে আসতো। মানে ও কেমন টাইপের ভীতু টাইপের ছিল। ওর স্যারের বললে হইতো যে, "স্যার আমি ম্যারিড। এখন তো মেসে কেউ থাকে না। এজন্য ও আসছে।" এটা বলতো না। রাতের বেলা আসতাম, সারাদিন দরজা লক থাকতো, একদম পুরো অন্ধকার। মনে হয় দিনের আলো দেখতে পাইতাম না। তারপর হচ্ছে মানে ওটা নিচতলায় বাসা ছিল, অন্ধকার। আবার যখন যাইতাম বাড়িতে তখন হচ্ছে দিনের আলো দেখতে পাইতাম। এরকম অবস্থা। তো আমার ওরকম রুমে বন্দি থাকতে হইতো। তো এইভাবে যখন তার পাশের রুমে হচ্ছে আরেক বড় ভাইয়া বউ নিয়ে আসে, তখন হচ্ছে ও আরকি জানায় যে, "হ্যাঁ, আমারও বউ আছে। তা আমি ওকে নিয়ে আসবো।" তখন ওইখানে আমি একদম মানে থাকতে শুরু করি। ১৫ দিন, ২০ দিন করে থাকতাম, আবার বাড়িতে যাইতাম। তো বাড়ি থেকে আমি হচ্ছে মোটামুটি অনেক জিনিস নিয়ে আসতাম। যেগুলা খাইতাম আরকি সবকিছুই নিয়ে আসতাম। এইভাবে করোনা শেষ হয়ে গেল। তখন তো আর আসা যাবে না। তখন তো মেসে সবাই চলে আসলো। ওখানে যে স্যারের সাথে যে স্যারের বাসায় মেসে ছিলাম, উনার আম্মু আমাকে অনেক আদর করত। মানে বৌমা বলে ডাকতো। এটা ওটা দিয়ে যাইতো। তখন যখন করোনা শেষ, তখন হচ্ছে মানে আর আসি না। তখন আমি ওকে বললাম যে, "তাহলে বাসা নাও, বাসায় উঠি।" পরে বলতেছে, "আচ্ছা ঠিক আছে বাসা নিবো। বাসা নেওয়ার সময় তো কিছু জিনিস কিনতে হবে।" তখন আমি ওরে টাকা পাঠাই জিনিস কিনার জন্য। একটা ফ্রিজ কিনে আর কিছু ঘরের ড্রেসিং টেবিল কিছু জিনিসপত্র আরকি কেনে। ওগুলা নিয়ে আসে, পরে একটা বাসা নেয়। তার আগে হচ্ছে আমি যাই। মানে একদিন আমার মনে আছে যে জিনিস যে কিনবো তার আগে হচ্ছে আমি যখন লুকায়া যাইতাম, ওর ফ্রেন্ডরা কাজ পাইতেছে, ও কেন কোনো ওর অ্যাকাউন্টে কোনো মেসেজ আসে না। কাজ পায় না। ওটা করোনার মধ্যেই। তখন ও আমাকে ধইরা মানে এমন কান্না করতেছিল, আমার মনে হয় যে বৃষ্টির দিন ছিল। পুরা একদম বাচ্চাদের মতো যে, "আমি কেন কাজ পাইতেছি না বলো, আমার কেন এরকম হচ্ছে?" তখন আমার মানে এত খারাপ লাগতেছিল ওর জন্য। আ যে কি করব? কি করলে কাজ পাবে? তখন আমি এক কাজ করি। ওর কাছ থেকে ওগুলা হচ্ছে নোট করি। মানে আমি আসলে কাজ সম্পর্কে জানতাম না। তখন আমি ওরে জিজ্ঞেস করলাম, "এটা তো এভাবে অন রাখলে কাজ হবে আমার মনে হয় না।"
তখন ও বলে যে একটা রিকোয়েস্ট দিতে হয়, বায়ার রিকোয়েস্ট দিতে হয় ওই Fiverr অ্যাকাউন্টের কাছে আরকি। তো তুমি যদি এটা করো তাহলে হয়তো ওরা মেসেজের রিপ্লাই করতে পারে। মানে আমি বললাম যে, "তুমি কি, কি কাজ পারো?" ও বলল যে, "বিজনেস ম্যানেজার, Google সেটআপ-টেটআপ এগুলা কাজ পারি।" ওগুলো আমি সুন্দর করে ইংলিশে লিখে নিয়ে আসতাম। আমি ইংলিশ এমনিতেও অনেক দুর্বল। তো ওর কাছ থেকে শিখে কিছু Google করে সুন্দর করে একটা নোট করে নিয়ে আসি। বাসায় আসার পর আম্মুকে বলি যে, "আম্মু আসলে কি করলে মনের আশা পূরণ হয় বা দোয়া কবুল হয় বলো তো?" তখন আম্মু বলে যে, "কি করবা? তুমি তো এমনিতেই নামাজ পড়ো। ভালো পর্দায় থাকো। তারপর তাহাজ্জুদটা পড়ো। আ সূরা ইয়াসিন কন্টিনিউ করো। পুরাটাই প্রতিদিন একবার করে ৪০ দিন পড়ো। দেন দেখো কি আসে।" তো এভাবে শীতের দিন চলে আসলো। আমিও স্টার্ট করলাম। আর রিকোয়েস্ট তো অলওয়েজ দিয়ে যাচ্ছি। তো আমার মনে আছে মানে গ্রামে এত পরিমাণ শীত। আমার মাঝে মাঝে মনে হইতো যে আমি এশার নামাজটা বাদ দেই, আজকে সূরাটা না পড়ি। আপনি দেখবেন যে সূরা ইয়াসিনটা যখন পড়বেন, ফার্স্ট অবস্থায় আপনার অনেক টাইম লাগবে পড়তে। প্রায় ৩০, ৩৫, ৪০ মিনিটও লাগে। তো আমি তখন ওইটা পড়তাম। পড়তে পরে আগায় আসে ২০-২৫ মিনিটে হয়ে যায়। প্রতিদিনই পুরাটা পড়তাম। তারপরে ৫ ওয়াক্ত নামাজ পড়তাম, তাহাজ্জুদ পড়তাম। আর বায়ার রিকোয়েস্ট কখন আসে এটা কিন্তু ও জানতো না। আমার মানে মুখস্থ হয়ে গেছিল যে জোহরের আগে আসতো, মাগরিবের আগে আসতো আর তাহাজ্জুদের টাইম আসতো। তখন আমি রিকোয়েস্ট গুলা দিতাম। অনেক রিকোয়েস্ট দিছি। ওর একটা ফ্রেন্ড গ্রুপে বলে এত রিকোয়েস্ট কে দিছে? তখন ও আমাকে দেখায় বলতো যে ও দিছে। তো আ এরকম মানে টুকটাক বিষয় নিয়ে ওর মধ্যে একটু ঝগড়া হইতো। তেমন না যে সিরিয়াস অনেক ঝগড়া। ও এটা নিয়ে সিরিয়াস ঝগড়া বানায় ফেলতো। এইরকম আরকি। তো আমি ঝগড়া হলে আমি আম্মু-আব্বুর কাছে চলে আসতাম। বলতাম যে, "জাইগা থাকবো না তোমার কাছে।" এটা সচরাচর মেয়েরা করেই। যে, "থাকবো না তোমার কাছে, বাবার বাড়ি চলে যাচ্ছি।" তো আমিও ওইটাই করতাম। তার ব্যতিক্রম কিছু তাকে আমি বলিনি। তো এভাবে রিকোয়েস্ট একদিন আমি তাহাজ্জুদ পড়তে বসছি। মানে ৪০ দিন মাঝখানে গ্যাপ ছিল। মেয়েদের যেটা হয় আরকি। তো গ্যাপের পরে আমি আবার স্টার্ট করি। যেদিন থেকে শেষ হয় ওইদিন থেকে স্টার্ট করে উঠছি যে তাহাজ্জুদ পড়বো ওই টাইমে দেখি একটা মেসেজ আসছে। তো মেসেজ আসছে আমি এত পরিমাণ ওকে কল দিতেছি, কলের উপর কল দিয়ে যাইতেছি। এরকম করতে মনে হয় ৫০ টা কল দিয়ে ফেলছি ওরে। ও অনেক বেশি ঘুমাইতো, জাগনা পাইতো না। তো পাশে ওর একটা ফ্রেন্ডকে কল দিছি। কল দিয়া ওরে ডাকাইছি। মানে উনি বলতেছে যে, "কত ডলার চাও?" এটা আর আমি লিখি নাই, নোটও করে নিয়েছি। কোন কাজের জন্য কত ডলার নিতে হয়। তখন ও উঠে পরে কথা বলে। তখন ফাইনালি ও কাজ পায়। কাজ পাওয়ার পর আর মানে এত কষ্ট করতে হয় নাই। যেটা হইতো যে ফ্যামিলি থেকে টাকা নেওয়া, এটা নিতে হয় নাই। আলহামদুলিল্লাহ মানে টুকটাক প্রতি মাসেই কাজ পাইতো। তো এইভাবে ওই যে বাসা নিলাম, করোনা শেষ হলো, ভার্সিটি খুলে গেল। বাসা নেওয়ার পরে ৪-৫ মাস তোর সাথে থাকার পর ওর ভালো আরেকটা ফ্রেন্ড সার্কেল হয়। তখন ও আমাকে বাসায় পাঠাইয়া দিত। মানে দেখা যেত যে সন্ধ্যায় আমাকে রাইখা যেত। ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিয়ে আসতে ১০টা-১১টা বেজে যেত। তখন আমি রাগ করতাম যে, "কি ব্যাপার তুমি এত রাতে আসো, আমি আসছি, আমাকে কোনো গুরুত্ব দাও না, আমার কোনো ভ্যালু নাই।" এরকম বলতাম। তো একদিন আমার বোন আসে, আমার মনে আছে। আমি বলি যে, "ও তো আসতেছে, ওর ব্যাগটা হয়তো ভারী, তুমি একটু যাও আগায় নিয়ে আসো।" "না, আমি কেবল ক্লাস থেকে আসছি। দেখতেছো না আমি অনেক টায়ার্ড, তারপরেও আমি কেন যাবো?" ঠিক সেম ওই দিনে আমার মনে আছে ওর একটা ফ্রেন্ড আসে, ফোন করে বলে, "মামা একটু বের হ, আমি আসতেছি।" ও যাইয়া সেই ব্যাগটা নিয়া তার ফ্রেন্ডের বাসায় আড্ডা দেয়। এটা আমি আমার বোনকে বলি। আমার বোন এমনি যেমন থাক অনেক ধৈর্যশীল। ও বলে, "থাক বাদ দে।" মানে ও অনেক ছাড় দিতে পারে যেটা আমি পারি না। তখন আমি রাতে ওকে বলি মানে যে, "তুমি এটা কেন করলা? আমার বোনের কোনো গুরুত্ব নাই, আমারও কোনো গুরুত্ব নাই। আর ফ্রেন্ডের গুরুত্ব ঠিকই দাও।" তখন ও আমাকে থাপ্পড় মারে রাতে। এটা আমার বোন বুঝতে পারে। তারপর ও আমাকে বলে না যে, "ভাইয়া তোকে মারছে এই সেই।" আর আমিও ওকে কিছু বলি না। তো ও কয়েকদিন থাকার পর চলে গেছে। চলে যাওয়ার পর মানে ও আমাকে বলতেছে যে, "শোনো আমার এখন লাস্ট কয়েকটা সেমিস্টার আছে। আমার ফ্রেন্ডদের সাথে থাকতে হবে। সো তুমি বাড়িতে চলে যাও।" পরে আমি বলতেছি যে, "আমি বাড়িতে যাবো, আমি বাড়িতে যাব না।" সামহাউ তখন আমার মানে এগুলো আমার ফ্যামিলিও জানে না।
ওর সাথে থাইকা আমার হচ্ছে ২টা জানে যে ২টা বাচ্চা নষ্ট হয়েছে। আরো ২টা ইচ্ছাকৃতভাবে। মানে পিরিয়ড মিস হওয়ার পর আমি ওকে বলি। ও বলে যে, "না, এখন কিভাবে সম্ভব?" বলছি যে, "ওর জীবন নিয়েই আসবে।" বলে যে, "না, ডক্টর দেখাই দেন ওষুধ খাও। আমি তো তোমাকে রিস্কে ফেলবো না। আর ১ মাসে কি এমন হইছে?" তখন আমি ডক্টরের কাছে যাই, মানে একটা পরিচিত ডক্টর। পরে উনি সব টেস্ট দেয়। টেস্ট দেওয়ার পর আমি বলি, "যদি আমার কোনো প্রবলেম হয় আপনি সেটাও আমাকে বলবেন। আর যদি প্রবলেম না হয় তাহলে আপনি যেভাবে বলবেন সেভাবে নষ্ট করে ফেলবেন।" পরে সে সবকিছু করার পর বলতেছে যে, "না, এটা তো জাস্ট কয়েকদিন। তো ওষুধ খেলে দেন এমনিতেই নষ্ট হয়ে যাবে।" তখন আমি বলি, "আচ্ছা ঠিক আছে।" তারপর তখন আমাকে ধরে কি কান্না ও আমি সরি মানে পায়ে ধইরা বইসা রইছে। আ আ মানে সবাই নিয়ে আসছে ভালোর জন্য আর আমি তোমাকে নষ্ট করতে বলতেছি। বাট আমাকে সময় দাও। সবকিছু ঠিক করে দেব। তোমাকে নিয়ে কোথাও ঘুরতে যাই নাই। সব জায়গায় তোমাকে ঘুরিয়ে নিয়ে আসবো। দেন হচ্ছে একটা গাড়ি কিনবো, দেন বেবি নেবো। আমি চাই না তোমাদের লাইফে কোনো প্রবলেম থাকুক। আমি সব ঠিক করে দিব। এরকম বলত। তো আমি বলছি, "আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই।" আ নষ্ট করছি। দেন তারপরে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার পর ওর ফ্রেন্ড সার্কেল এর সাথে উঠে গেল। উঠার ২ মাসের মাথায় মানে আমার সাথে ওরকম ঝগড়া করত। ফ্রেন্ড পাইলে মানে আমার কাছে একটা মেসেজ দিব, টেক্সট দিব, ভুইলা যাইত। ও সারাদিনের কোনো খোঁজও নিত না। আমি মেসেজ করতাম যে, "আচ্ছা তুমি আমার কেন খোঁজ নাও না?" এটা ওর একটা ফ্রেন্ড জানতো। আমি বললাম, "দেখছো আমার একটু টাইমও দেন।" তখন ওর ফ্রেন্ড বলত যে, "একটা কথা বলি তোমাকে, সময় কখনো মানুষের কাছে চাইয়া নিতে হয় না। যেটা তুমি করো। ওর ভাল লাগে না বইলা ও তোমাকে সময় দিতেছে না।" তাই এখন বুঝতেছি যে কেন টাইম দিত না। আসলে কোনো ভ্যালুই ছিল না আমার। তারপর হচ্ছে আমি আ ও বলে যে, "তুমি ঢাকা চলে আসো।" পরে বললাম যে, "কি শুরু করছো? সংসারের জিনিস কিনি, সংসারটা সাজাই, সবকিছু বিক্রি করে দিয়ে আবার চলে আসি, আবার যাইতে বলো। তুমি আমার সাথে পাইছোটা কি?" এরকম বলে। বলে, "কোনো সমস্যা নাই, আমি ভুল করছিলাম। আর এরকম হবে না। এখন একসাথে বাসা নিবো। আর তোমাকে যাইতে বলব না।" পরে আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তখন আমি ওর ফ্রেন্ডরা যে ঝগড়া করে সবাই চলে গেছে। পুরা ফ্ল্যাট ফাঁকা। একটা ফ্রেন্ড ছিল শুধু। আমি ওই ফ্ল্যাটে উঠি। ওঠার পর আমি বলেছি, "তাড়াতাড়ি বাসা নাও, এখানে থাকবো না।" পরে বলতেছে যে, "আচ্ছা ঠিক আছে।" পরে আমরা আরকি একটু হচ্ছে ওটা ছিল মিরপুরে। পরে সাভারের দিকে বাসা নেই। নেওয়ার পর ওখান থেকে ওর ভার্সিটি কাছে হয়। ভার্সিটির নামটা না বলি। পরে হচ্ছে ওখানে মানে ১ বছর ছিলাম ওখানে। এ এত ভালো সময় কাটছে সবকিছু মিলায়া। ভার্সিটি শেষ হয়ে যায়, ও একটা জব নেয়। মানে আমি মনে হয় না যে লাইফে এত ভালো সময় কখনো ওর সাথে কাটাইছি। আ অনেক আদর করতো। সকালবেলা অফিসে যাওয়ার সময় খাওয়ায় দিয়া যাইতো। আবার অফিস থেকে আইসা মানে এরকম ছিল। তো ঘুরতে নিয়ে যাইতো। একসাথে মানে এতটা সময় রান্না করতাম একসাথে। সবকিছু মিলায়েই একসাথে অনেক ভালো ছিলাম। মনে হচ্ছিল যে আল্লাহ আমাকে অনেক সুখ দিছে। মানে আমি সবসময় শুকরিয়া আদায় করতাম আল্লাহর কাছে যে, "আল্লাহ আমি অনেক হ্যাপি, আমি অনেক সুখে আছি। ওর জবটা তুমি আরো বড় করে দাও। আমি একদম হচ্ছে তোমার রাস্তায় চলে আসবো। আমি কোন জব করব না। ৫ ওয়াক্ত নামাজ পড়বো।" মানে এরকম মানে আমি ভাবতাম যে আমি শুধু সংসার করব। পড়াশোনা করছি, আমার কোন জব করার দরকার নাই। আমার বাহিরের জগৎ চেনারও দরকার নাই। আমার হাসব্যান্ড আছে, বাচ্চা-কাচ্চা নিয়ে থাকবো। এটাই অনেক হ্যাপি। তো আমি এইটাই ভাবতাম যে ও মনে হয় আমার সাথেই থাকবে। আর এত কিছু বলতো, এত স্বপ্ন দেখাইতো, এত কেয়ার করতো। কেউ কখনো ভাববে না যে এই মানুষটা তো প্রতারণা করতে পারে। তো এভাবেই কাটতেছিল সময়গুলা। তখন হচ্ছে আমার মনে আছে ওর অফিসের কলিগদের ইনভাইট করছিল। বউসহ আরো ২ টা উনাদের বউ ছিল না, বাসায় আসছিল। তো আমি সারাদিন অনেক রান্না করছি, ওনাদের খাওয়াইছি। একসাথে আমরা খাইছি। খাওয়ার পর উনারা বেডে বসা রইছে। তেমন কোনো জিনিস ছিল না আমাদের। তো আর আমি চেয়ারে বসে আছি। আমি বলতেছি যে, "সারাদিন দাঁড়ায়, দাঁড়ায় রান্না করছি। আমার পা অনেক ব্যথা করতেছে।"
ও সবার সামনে আমার পা নিয়ে বলতেছে যে, "দাও পা টিপা দে।" না, তোমার ফ্রেন্ডের সামনে আমার পা ধরবে এটা কেমন লাগে? আরে সমস্যা নাই। তুমি তো রান্না করছো। আর ওরা কি এটা বুঝবে না? এরকম ছিল। তারপর ওর ওখানে একটু মানে উপর লেভেলে যায় বা সেলারিটা একটু হাই হয়। তখন আমরা ওই একদম সাভার থেকে আবার মিরপুর চলে আসি। আসার পরে হচ্ছে তখন আমার মনে আছে পরীক্ষা শুরু হয়। আ পরীক্ষার জন্য আমি হচ্ছে গ্রামে যাবো। গ্রামে যাবো তখন ওরে রাইখা গ্রামে চলে যাই। তারপর থেকে কেমন জানি ঝগড়ার লেভেলটা মনে হয় বাইরা যায়। মানে অসম্মান করতো। তুমি তো ইংরেজি পারো না।" তারপরে বলতো একদিন বলতেছে যে, "জানো আমার কলিগদের সামনে আনইজি লাগে। সবার কলিগ জব করে, মানে কলিগের বউ জব করে। আমি বলি যে তুমি হাউসওয়াইফ।" পরে বললাম, "এটা কেমন কথা বললা? আমি 3rd ইয়ারে পড়তেছি। আমার আরেক বছর আছে 4th ইয়ারে পড়ি। দেন জব নেই। তখন তুমি বইলনি জব করতে হলে জব করব।" এই পর্যন্ত কিন্তু ওর মা-বাবাকে ও কোনো কিছুই জানায় নাই। ও আনম্যারিড এরকম। মানে কেউ কোনো কিছু জানে না। আমি ওরে বারবার এটাতে বলতাম যে, "এখন তো জব নিছে, এখন জানাও।" আমার ফ্যামিলিতেও এটা বলত যে, "কি ব্যাপার জানায় না কেন? জানাইয়া দিব কিনা?" আমি বলতাম যে, "তোমরা জানায়ও না। তা ও জানাবে। বিষয়টা অন্যরকম হয়ে যাবে।" তো আমি বাড়ির কথা খুবই কমই শুনছি। মানে ও যেটা বলতো ওইটাই শুনতাম। তো এর জন্য আম্মুর সাথে আমার সম্পর্ক অনেক খারাপ হয়ে গেছিল। তারপর মনে আছে যে ওর উত্তরায় আরেকটা জব হয়। ওই অফিসে ও একটা অপরাধ করে। আমি ওকে বলি যে, "এটা কইরো না।" আমি করার পরেও আবার অফিসে যায়। আমি তখন বলি যে, "অফিসে যাইও না। তোমার ১ মাসের সেলারি লাগবে না।" তারপরেও যায়। তারপরে আবার অপমানিত হইয়া তখন জব একবারেই হারায়া যায়। মানে লোভ ছিল। যেটা আমি এখন বুঝতেছি। আমি ওকে অনেক বুঝাইতাম। ও বলত যে, "তুমি অনেক হাদিস জানো।" আসলে ওই যে ছোটবেলা থেকে আম্মু-আব্বুকে দেখতাম, আম্মুকে দেখতাম বই পড়ে। তো আমি ওই বইগুলা পড়তাম। মানে ইহকাল, পরকাল মানে এই সময়, ওই সময় এগুলা সবকিছু পড়তাম। কি, কি শাস্তি হবে। তো খুব ভয় পাইতাম। মানে ছোট থেকেই ওটা হইয়া গেছে। মানে বাসায় হচ্ছে আমি গাজীপুরে আমরা থাকতাম। দেন আমি আবার আমাদের গ্রামে গেছি। তো একা থাকতাম তো মানে আম্মু, আব্বু, আমি, আমার ছোট বোন, ভাই। তো কি করব? তখন ওই বই পড়তাম। আর যেখানেই যাইতাম সাথে আম্মুও যাইত। তখন ওরে ওগুলা শুনাইতাম, ও শুনতো। এভাবে কিন্তু আসলে কি ফ্যামিলির একটা শিক্ষা লাগে আর মনুষ্যত্বেরও একটা ব্যাপার থাকে যেটা ওদের মধ্যে নাই। ওদের ফ্যামিলির কারো নাই আমি বলব। তারপরে হচ্ছে উত্তরাতে জব নেয়। আমরা ওখানে আসি। দেন এখন শুরু হয় মানে একটা আসল কাহিনী। ওইখানে তো অনেক মেয়ে সবার ক্লাস নিত, শিখাইতো সবকিছু যে ডিজিটাল মার্কেটিং এগুলার ক্লাস নিত। তো তখন ওর মাথা পুরা ঘুইরা যায়। মানে তখন ওর মনে হয় যে আমি কি করছি? মানে আমাকে বিয়ে করেও ও অনেক ভুল করছে। এত ভালো অপশন আশেপাশে মেয়েরাও পছন্দ করতো, টুকটাক কথা বলতো। যাই হোক মেয়েরা হয়তো জানতো না। আর মেয়েদের স্যারদের প্রতি একটু অন্যরকম হয়তোবা অ্যাটেনশন কাজ করে। আমি জানি না। তো তখন হচ্ছে কি হইতো আমার সাথে খুবই খারাপ ব্যবহার, জঘন্য ব্যবহার করতো। হ্যাঁ, আমি বাসায় দেরি করে আসবো। সব কৈফিয়ত কি তোমারে দিতে হবে? কিন্তু যেটা সাভারে ওর দেরি করে আসলে আমি রাগ করতাম, আইসা রাগ ভাঙাইতো। ওইটা আর উত্তরাতে আসার পর আমি পাই নাই। তোমাকে আমি কেন বলতে যাব? আর ছেলেরা কেন এত কৈফিয়ত দিব? বউয়ের মতো থাকবা। এত কেন তোমার আ কি জানি ভুলে গেলাম মানে কি নজরদারি করতে হবে এরকম বলতেছে যে, "এত কেন নজরদারি করতে হবে? সবকিছুতেই তোমার কেন দেখতে হবে?" আচ্ছা ঠিক আছে দেখলাম না এরকম। তো দেখা যেত বন্ধের দিনগুলাতে অফিস করত। বন্ধের দিনগুলাতে অফিস করত। তারপরে হচ্ছে গিয়ে ছুটির দিনগুলাতে যে যাইতো, ফোনটা বন্ধ করে দিত। বন্ধ করে দিয়ে দেন মানে সারাদিন ঘুরার পরে অফিসে সন্ধ্যার দিকে যাইতো। যাইয়া ওইটা আমাকে দেখাইতো এই যে আমি অফিসে কাজ করতেছি এই সেই। এইভাবে তো মানে আমার কোনো গুরুত্বই নাই। আমি যে সারাদিন যদি আ মরেও যাই তাও কোনো খোঁজ নিত না। এরকম অবস্থা হয়ে গেছে। পরে মানে আমার কাছে কেমন যেন লাগতাছিল। তখন হচ্ছে আমি ইচ্ছা করে ওকে বলি যে, "এখন না আমরা একটা বেবি নেই" এই সেই। ওকে বলি। তো কোনোভাবে হচ্ছে আবার মানে ওরও ভুল না, আমারও ভুল না বেবি হয়। দেন ও হচ্ছে আমি তখন বাড়িতে ওটা জানতে পারি। আম্মু ওটা বুঝে। মানে অসুস্থ থাকি আমি বাড়িতে চলে যাই। তো বাড়িতে
যাওয়ার পরে তখন ওরে আমি এটা বলি। বলার পরে ও ১ম এ অনেক না, না করে। না করার পরে কি মনে করে যেন ও আমাকে তখন বলে যে, "আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি। আর খারাপ ব্যবহার করব না।" তখন ও আমাকে জব নিয়ে অনেক খোঁটা দিত যে আমি জব করি না, বাসায় বসে, বসে খাই, বুঝবা কি কত কষ্ট। তখন আমি বলতাম যে, "তুমি আমাকে কয়দিন খাওয়াইছো?" হয়তোবা এই ১ বছর ১.৫ বছর। তার আগে তো আমি আমার বাসা থেকে টাকা আনতাম। তুমি চাইতা তোমাকেও টাকা দিয়ে দিত। তো এখন এইভাবে কেন কথা বলো? তো তখন আমি জব খুঁজতাম। তো একটা ইভেন্ট করছিলাম। তারপরে আমি ভাবলাম ইভেন্ট করার পর অসুস্থ হইছি। কিন্তু আসলে না। তখন আমি জানার পরে ওরে বলার পরে ও বলে, "আচ্ছা ঠিক আছে, আমার ভুল হইছে। আসো, ঢাকাতে আসো। আমি এখন যতটুক কাজ করব আর বাকিটা সময় তোমাকে দিব, তোমাকে নিয়ে ঘুরবো।" তখন ও বাইক কিনে। আ আমি বললাম, "আচ্ছা ঠিক আছে।" তো আসার পরে ও তখন আবার সেম কাহিনী, "বাচ্চা রাখবো না, এই সেই। আমার বাচ্চা আমি রাখবো না।" পরে আমি বলছি, "তুমি আমাকে বাদ দিয়ে দাও, সমস্যা নেই। আমার এই বেবিটাকে নিয়ে আমি একাই থাকবো। আর আমি কখনো মানে তোমার কাছে আসবো না।" বলে, "আমার বেবি আমি নষ্ট করি, যাই করি আমার ইচ্ছে। এটা নষ্ট করবি দেন তুই চলে যা। আমি তোকে রাখবো না। কিন্তু আমি ওকেও রাখবো না।" এভাবে হচ্ছে আমি আমার বোনকে বলি। মানে ৩-৪ দিন ধরে রীতিমতো ঝগড়া। আর এদিক দিয়ে আমি সব গুছায় নিচ্ছি যে কাপড়গুলা ধুয়ে নিছি। অনেকগুলা বই নিয়ে আসছি বাড়ি থেকে যে নামাজ পড়বো। আম্মু বলতেছে যে কোরআন পড়বা, বেবি ভালো হবে। তো সবকিছু আমার প্ল্যান করে নিছি। ও ৪ দিন আমাকে এত পরিমাণ মারছে। তার আগেই মারছে। উত্তরাতে আমাকে যখন মারতো, আর এটা ছোটবেলা থেকে অভ্যাস। আম্মু বলতো যে, "তোরে মারলে ওইখান থেকে সরস না।" আ আমি দেইখা মায়া করে মারি না। বাট যখন বিয়ে দিব জামাই দেখিস কত মারে। তখন আমি বলতাম আমার হাসব্যান্ড কখনো মারবে না। তো মারতও না। মাঝে, মাঝে হয়তো ঝগড়া হলে ১ টা ২ টা থাপ্পড় দিত। আবার আইসা সরি বলত। কিন্তু উত্তরাতে যখন একদিন ও আমাকে এত পরিমাণ সিম্পল একটা কারণ নিয়ে মানে ঘর গোছানো না কি নিয়ে বলছিলাম। ও আমাকে এত মারছে মানে মাথা, গালে। তখন আমি ভাবলাম যে এ আর আমার নাই। এ অন্য কেউ। এত এইভাবে মারে তখন আমি ভয় পাইতেছিলাম। তখন যখন মারতে নিত তখন আমি বলতাম যে, "তুমি ওকে আর মাইরো না। আমার অনেক ব্যথা লাগে।" বা আমি তখন সইরা যাইতাম। তো তখন ওই বাচ্চা পেটে অবস্থায় যে এমনি অসুস্থ কেমন জানি জ্বর থাকে। এত পরিমাণ ও আমাকে মারতেছিল। প্রতিদিন অফিস থেকে আইসা মারত। লাস্টে ও ওষুধ কিনে নিয়ে আসছে ওটা আমার খাইতেই হবে। ওর একটা ফ্রেন্ড লন্ডন থাকে। আমি তাকে বলি। তো তখন সে যায় নাই। তখন সে ফোন কইরা বুঝায় অনেক কিছু যে, "এটা তোর অনেক লাইফ রিস্ক হইতে পারে। তুই এটা হচ্ছে করিস না।" না সে করবেই। দেখ আমারটা আমি বুঝি। তোরা তো বুঝোস না। তোরা তো আর বিয়ে করস নাই। কি বুঝবি? তার প্ল্যান ছিল অন্য কিছু। তখন ততদিনে হচ্ছে আ তার মা একবার আসছিল অসুস্থ। বা বারডেমে ভর্তি। তখন হচ্ছে আমি গিয়ে ৬-৭ দিন তার মার সাথে ছিলাম। কিন্তু পরিচয় সে আমাকে একদম কসম দিয়ে নিয়ে গেছে যে, "আমরা বিয়ে করছি এটা বলা যাবে না।" তার খালাও ছিল ওখানে আমাকে সবাই জিজ্ঞেস করছে। বাট আমি আমার হাসব্যান্ডের কথাটাই শুনছি। তো আমি বলছি যে, "না অনেক দিনের রিলেশন তো আন্টি, এর জন্য আপনাকে দেখতে আসলাম। আপনাদের সবার প্রতি একটা টান হয়ে গেছে। আর আপনার ছেলে তো বলছে আমাকে বিয়ে করবে। তো এর জন্যই আরকি।" তখন আমার মা বলে, "আমার বাড়িতে গেলে কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যাইতে হবে। আমার প্রাইমারি স্কুলের চাকরি খুব ভাল লাগে। এইটাও নিতে হবে, তারপর যাইতে হবে।" তখন আমি বললাম, জব তো আর চাইলেই হয় না। আল্লাহ ভরসা আমি পড়তে থাকি। আমি চেষ্টা করব।" এইভাবে বলে আসছি। তারপর তো ওই যে তারপর হচ্ছে বাচ্চাটা নষ্ট করবেই সে। ততদিনে সে অন্য একটা মেয়ের সাথে কথা বলে। আমি বলছিলাম যে, "তোমার আম্মুর ওই হসপিটালে থেকে, থেকে আমি অনেক অসুস্থ হয়ে গেছি। ৬-৭ দিন থাকছি।" এটা স্বাভাবিক। সবাই হয়ে যাবে। ৬-৭ দিন যদি হসপিটালে কেউ থাকে, রান্না করে খাবার-টাবার নিয়ে যায়। তো এটাও সেই মেয়েকে বলছে। এটা আমি পরে জানতে পারি যে এতদিনে জানতে পারি। তারপর হচ্ছে ওষুধ খাই মানে পুরা একদম আমার মুখটা ধইরা খাওয়ায়া দেওয়ার মতো অবস্থা। পানি দিছে, দেন আমি গিলছি। তারপর তো নষ্ট। তারপর আমি অনেক অসুস্থ। পরে আমার হচ্ছে আম্মু-আব্বু আসে, মামা আসে, জিজ্ঞেস করে যে, "তাহলে কি করবা? জানাইতেছ না কেন? এইভাবে আর কতদিন? আমাদেরও বলতে দিতেছ না। তোমার উপর ভরসা করছি।"
বললো যে 7 দিনের মধ্যে জানাইয়া দেবো। আচ্ছা ঠিক আছে, 7 দিনের মধ্যে জানাইয়া দেবো। তখন আম্মু আব্বু চলে যায়। যাওয়ার পরে আমার হচ্ছে ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু জ্বর হওয়ার পর হ্যাঁ, উনি অনেক কেয়ার করছে। হসপিটালে ভর্তি থাকি, দেখতে আসছে, আবার অফিসে গেছে। তো আমার কাছে ওটা ভাল লাগে নাই যে ছুটি নাও, একবারেই ছুটি নাও, অফিসে কেন যাইতেই হবে। তো এটা আমি বলছিলাম। তো এটাও নাকি খারাপ লাগছে তার, যে এত কিছু করার পর সকালবেলা দেখতে যেতাম, বিকালবেলা দেখতে যাইতাম, ওখানে কার হাজবেন্ড এত দেখতে যাইতো, তারপরে তোমার মন ভরে নেই সেই। তো আমার বোন ছিল, বোন পাশে থাকতো সব সময়। এরকম করে ডেঙ্গু ভালো হওয়ার পরে জব নেই আমি, কারণ ওই যে কথাবার্তা প্রতিদিন হইতোই, আমি কিছু করি না এই সেই। ওর পরিচিত ছিল, তো আমার মনে আছে সকালবেলা আমি ওরে বলছিলাম আমার একটা ইন্টারভিউ আছে, তুমি আমাকে নিয়ে যাবা। ও বলতেছে যে না, আমার বাইক নিয়ে গেলে প্রবলেম হবে, আমার লাইসেন্স নাই। তারপর আমি ওরে বলি যে আচ্ছা ঠিক আছে, আমি একাই চলে যাচ্ছি। তো আমি একাই একটু ইন্টারাপ্ট করি। এটা কি আর বাকি 15 মিনিটে কি শেষ করা যাবে? মানে হ্যাঁ শেষ হয়ে যাবে 15 মিনিট। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ তাহলে কন্টিনিউ করুন অসুবিধা নেই, হ্যাঁ প্লিজ। ওকে। তারপর হচ্ছে ও আমাকে তখন বলে যে আমি নিয়ে যেতে পারবো না, পুলিশে ধরবে, সেই তুমি একাই চলে যাও। তখন আমি ওখানে একাই চলে যাই। একাই যাওয়ার পরে হচ্ছে ওরে ফোন দিই যে তুমি কই। ও বলতেছে যে আমি তো এখানে বসুন্ধরাতে। পরে বলতেছে যে আচ্ছা তোমার সাথে না পুরো 1 বছর হয়ে যেতেছে ঘুরতে যাই না বা নিয়েও যাও না, আমরা একসাথে বাসায় যাই। না তোরে নিব না, তুই কেন আসবি, আমি তোরে নিয়ে যেতে পারবো না এই সেই। পরে আমি বলতেছি যে না আচ্ছা ঠিক আছে, তুমি কই আছো, আমি ওখানে আসি, কি সমস্যা। ওর ওখানে ওর ওই ক্লায়েন্টের সাথে যখন আমি ওখানে যাই, দেখি ও বাইক নিয়ে গেছে। তখন আমি বললাম তোমার না বাইক নিয়ে গেলে পুলিশে ধরবে, তো আমাকে নিয়ে আসলা না, আর তুমি ঠিকই আসছো। হ্যাঁ আসছি, কি সমস্যা, না সমস্যা নাই চলো। আমি আর মানে ওর সাথে ঝগড়া করি না, ওই ইচ্ছা করে আমার সাথে ঝগড়া লাগাইতে চাইতো তখন। পরে ওখানে ওই ওর ক্লায়েন্ট বলতেছে আমাদের একটা মেয়ে দরকার, একটা ম্যানেজার চলে গেছে, তো আমার হচ্ছে একটা মেয়ে লাগবে। তখন ও বলে না যে আমার কথা। আমি পরে বললাম যে আমার তো অনার্স শেষ হয় নাই, আপনার ওখানে কি জব করা যাবে ম্যানেজার হিসেবে, তো অনার্স পাস লাগে, তো আমার আর কিছুদিন আছে। ওর বলতেছে আচ্ছা ঠিক আছে, তো এটা তো ভালো কথা, তাহলে তুমি জয়েন করো। পরে আমি জয়েন করি, জয়েন করার পরে হচ্ছে বাসায় আসতাম, রান্না করতাম, এতটুকু পরিমাণ রান্নায় সাহায্য করতো না, কাপড় দিয়ে দিতাম। আমার ছুটির দিনে তার ছুটি ছিল না, তার অন্যদিন, তার ফ্রাইডেতে ছুটি ছিল না, অন্যদিন ছুটি। তো আমি ইচ্ছা করে হচ্ছে ওই দিন ছুটি নিতাম তার সাথে থাকার জন্য, বাট সে থাকতো না। তারপর কি করতো, সেই যে সকালে যাইতো ফোনটা বন্ধ করে দিত, সারাদিন কোনো খোঁজ থাকতো না, রাতের বেলা আসতো ছুটির দিনে, অফিসে ফোন খোঁজ নিতাম, তখন অফিসেও যাইতো না। তো আমার মানে কেমন যে লাগতো, ফোনের সব পাসওয়ার্ড চেঞ্জ করে নিছে, ফোনটা লুকায় রাখতো, বাথরুমে যায় 1-1.5 ঘন্টা বসে থাকতো, মানে সকালবেলা মেসেজ করতো এরকম। তো অফিস থেকে আমি যখন বাসায় যেতাম, ও বলতো আলাদা বাসা নাও, আলাদা থাকো, আমার একটা স্পেস দরকার, আমি চাচ্ছি না তোমাকে, আমার মনের পরিবর্তন হয়ে গেছে, এখন তোমাকে আমার ভাল লাগে না। আমি কই, এটা কি কথা, হাজবেন্ড ওয়াইফ কেন একসাথে থাকবো না, আর মনের পরিবর্তন হলে কি কেউ কাউকে বাদ দেয়। তখন বলতেছে যে না, আমি, তুমি কি বুঝতে পারতেছো না যে তোমাকে আমার ভাল লাগে না, তারপরেও কেন বাসায় আসো, তোমার কি লজ্জা নাই, এরকম নির্লজ্জ বেহায়ার মতো অফিস শেষ করে আবার এই বাসায় আসো। পর আমি বলতেছি দেখো আমি কই যাব, আমি কখনো এইভাবে থাকি না, আর আমি তোমার ছাড়া থাকতে পারবো না, তো ঢং করবা না। দেন আমরা যখন একসাথে থাকতাম, ওর গায়ে টাচ লাগা যাবে না, এরকম একটা বিহেভিয়ার করতো, টাচ লাগলে অনেক বকাঝকা করতো। এইভাবে আমি আর ওগুলা মানে প্রতিদিন আমার এত মন খারাপ থাকতো যে কই যায়, কি করে, কেন এমন করতেছে, ওর সাথে তো আমার অনেক ভালো সম্পর্ক, তাইলে এমন কেন করতেছে। ওর একটাই বাহানা, আমি অনেক রাগী। ও পুরা একটা বছরে সবার কাছে বইলা বেড়াইছে আমি অনেক রাগী, আমি অনেক ঝগড়া করি, আমি ওকে মানসিক শান্তি দেই না, মানে ছেলেরা যেটা করে না, সব কিছু বলছে। তো আমি মাঝে মাঝে অফিসে যাইতাম, আবার চলে আসতাম খোঁজ নিয়ে, অফিসে থাকতো না। এইভাবে একদিন হচ্ছে রোজা, 24 সালের রোজা, আমি আর কুলাইতে না পারি, মানে রোজাতে আসতো না। আমরা তো ফ্যামিলি সহ ইফতার করতাম, কত কি আইটেম থাকতো, আমি রান্নাও করতাম না, ওরা আসতে বললে আসতাম না, মানে ওই যা ভাত থাকতো ওগুলো দিয়ে আমি ইফতার করতাম, আবার মাঝে মাঝে অফিসে ইফতার করতাম ম্যামের সাথে।
তো তারপর হচ্ছে এইভাবে ও একদিন হচ্ছে আমি আর না কুলাইতে পাইরা আমার এক আপুর বাসায় যাই। আপুর বাসায় যাই আমি ৩ দিন থাকি। ও ৩ দিন আমারে একটা মেসেজ, একটা ফোন কিচ্ছু দেয় নাই। কয়, "যেখানে আছো ভালো আছো? বাসায় কেন আসবা? আমি তো একাই বিন্দাস আছি। আমার ভাল লাগে না তোমাকে।" তখন আমি বললাম যে, "আমার তো দরকার আছে। বাসায় যেতে হবে না? আপুর বাসায় কয়দিন থাকবো? তারপর আমার বাড়িতে যাইতে হবে, অফিসের কাজ আছে। সবকিছু মিলায় আমার তো বাসায় যেতে হবে।" কয়, "না আসলেই ভালো, দেখতে মন চায় না।" এইভাবে যদি কারো হাসব্যান্ড কথা বলে মানে সেগুলো আসলে নেওয়া যায় না। তারপর বাসায় আসবো। মানে আপু হচ্ছে তখন আপুর বাচ্চা পেটে ছিল, রান্না করতো না মানে সেহরির সময়। আমি তো না খাইয়া রোজা। সারাটা দিন অফিস করছি। অফিস করার পর আমি সন্ধ্যায় বলছি যে, "আমাকে একটু নিয়ে যাবা বাসায়।" একসাথেই ছুটি হইতো। কিন্তু ও কখনোই আমারে নিয়া যাইত না ওর বাইক দিয়া বাসায়। আমি ওই রাস্তা পার হইয়া রিক্সা ঠিক করে রিক্সায় কোনদিন মনে হয় না যে আমার অফিসে একটা দিন নিতে আসতো। আমি ফোন করতাম যে, "আমি বাস পাইতেছি না বনানীর এখান থেকে বাসে উঠতে পারতেছি না।" "উঠতে পারতেছো না তো উবার নেও, চলে আসো।" আমি কি করব? আমাকে কেন ফোন দিছো? আমাকে কেন বলো? এরকম। তো আমি যে যাইতাম, যাওয়ার পরে একটা দিন ও বাসায় থাকতো না। রান্না-টান্না করে সব কাজ করে যখন রেডি করতাম, তখন ও বাসায় যাইতো। তখন আমি বলতাম যে, "সারাটা দিন আমি অফিস করি। আমার তো একটু রান্নার কাজে হেল্প করতে পারো। বাসায় তো আর কোনো বুয়া নাই।" তারপর হচ্ছে যে বলতো, "আমি করব না তোমার কোনো সাহায্য।" এইভাবে কথা বলত। দেখি মানে আমি তখন ঐদিন বের হইছি। বের হয়ে ও তো নিয়েই যাবে না। ফোন দিলাম। কয়, "তুই একাই বাসায় চলে আয়। আমি বাসার নিচে আছি।" আচ্ছা ঠিক আছে। আমি রাস্তাটা পার হয়ে মানে আগরের ওইদিকে আরকি আজমপুরের এখানে আ রিক্সা নিছি। দেখি কি পাশ থেকে মানে এতদিন যেটা আফসা ছিল আমার কাছে, আমি বিশ্বাস করি নাই। আমি ভাবছি হয়তো কথাই বলে বাট এত খারাপ উনি। দেখি যে ও মেয়ে নিয়ে আসতেছে, মেয়েটা ওকে জড়ায় ধরে বসে আছে। আর ও বাইক দিয়ে আসতেছে, আমি এপাশ থেকে রিক্সা দিয়ে যাইতেছি। আমার মানে ভিতর থেকে ওর নামটা মুখ থেকে বের হয়ে পড়ছে, ওরে ডাক দিছে, ও তো দেখছে। কিন্তু বাইকটা টান দিয়ে যে চলে যাবো, যাইতে পারে নাই। হয়তো এটা আল্লাহরই ইচ্ছা ছিল। তখন সিগনাল পড়ে। সিগনাল পরে আমি রিক্সা থেকে নামতে ও মেয়েটারে ভাগায়া দেয়। আর আমার এতটুকু শক্তি ছিল না যে আমি মেয়েটাকে খুঁজবো। আমি ওরে জিজ্ঞেস করতেছিলাম, "মেয়েটা কে? মেয়েটা কে?" কে বলতে আমি হচ্ছে মানে ততক্ষণে পড়ে গেছি। তার আগে একটা কাহিনী করছে, এটা আমি ভুলে গেছি। ও যে আমার বাচ্চা নষ্ট হইলো, অনেক খারাপ ব্যবহার, ওরে খুঁজে পাইতাম না ফোনে। তখন আমি আমার অফিস থেকে ওর খালার বাসায় গেছিলাম। ততদিন ওর ফ্যামিলি জানছে। মানে খালার বাসায় যাওয়ার পরে তখন হচ্ছে আমি সব বলি যে, "খালা আমি এত কষ্ট করছি, এখন ও আমার সাথে এরকম করতেছে।" ওর খালা কয়, "কি কমো ছেলে মানুষ দেওগা কইমান কথা কয়, তুমি ওরে ছাইড়া দাও। তুমি অনেক ভালো মেয়ে, অনেক ভালো থাকবা।" পরে আমি বললাম, "এটা কিভাবে বলেন? একজনের সাথে ৩-৪ বছর সংসার করার পরে তাকে আমি কিভাবে ছাইড়া আবার অন্যজনের কাছে ভালো থাকবো? আমার তো এরকম শিক্ষা নাই। আর আমি অন্যজনের কাছে গিয়ে ভালো থাকবো না। ওর সাথেই আমি ভালো থাকবো।" তখন ওর মা আসে, ওর নানি আসে। আসার পর ৩ টা মানুষ আমার সাথে কোনো কথা বলে নাই। তাদের রাজপুত্রকে আমি জাদু করছি। তাদের রাজপুত্রকে আমি নিয়া নিছি। আমরা অনেক খারাপ এই সেই আ আমি ইচ্ছা করে আমার অন্য জায়গায় বিয়ে দেওয়া অনেক কিছু বলছে। বলার পরে তারা কেউ আর এই বাসায় আসে নাই। আমাকে কোনো ভালো ফিডব্যাক দেয় নাই। আমি আমার অফিসে এসে পড়ছি, ওর অফিসে যে যার মতো। তারপর থেকে তো ওই মেয়ের সাথে কথা বলে এটা ওদের ফ্যামিলিতে তখনই জানাই দিছে। যে আমি একটা মেয়ের সাথে কথা বলি। আমি দেখছি ওদের লাভ রিট, ওদের পোস্ট এগুলো আমি দেখছি। আমি যখন থাকা অবস্থায় আমি ওরা তখন সাভারে যখন ছিলাম আমরা অনেক ছবি তুলতাম। তখন ওরে আমি বলতাম যে, "একটা পোস্ট করো না, একটা স্টোরি দাও।" ওর এসব অনলাইন কোনো কিছু ভাল লাগতো না। ও আমার পোস্টেও কখনো রিঅ্যাক্ট কোনো কিছু দিত না। তো এইসব সিলি বিষয় আমার কাছে বলবা না তো বিরক্ত লাগে, এরকম বলতো। এগুলো আমি মানি না। আমি তো ভালোবাসি, এটা তো বুঝতে পারতেছো। তো তখন দেখতাম আমার পরে দেখি যে মেয়ের সব পোস্টে ওর রিঅ্যাক্ট দেওয়া, ওর খালাতো বোনের, ওর ছোট ভাইয়ের। পরে হচ্ছে আমি ওই মেয়েটাকে দেখার পর সেন্সলেস হয়ে যাই। আমাকে পরে বাসায় নেয়। বাসায় নেওয়ার পরে হচ্ছে ওর খালা বলে, "তুই কারে বিয়ে করছস? তোর তো জীবনটা শেষ হয়ে যাবে। আমাদের জামাই একজনের বেডে শুয়ে আসলেও আমরা সংসার টিকানোর জন্য চুপচাপ থাকি। আর এই মেয়ে তো তোরে বাজারে মাইর খাওয়ানোর জন্য এই কাহিনী করছে।" পরে আমি পরের দিন হচ্ছে ঐদিন রাতেও আমাকে খাওয়ায় দেয়। আমি সারাটা রাত চিল্লাইয়া কান্না করি। আমার কান্না আমার মানে বুকের ভিতরে এত ব্যথা যে আমার মানুষটা অন্য মেয়ে নিয়ে ঘুরে আর আমারে এত ইগনোর করে। আমারে এতটুকু সময় দেয় না। ১ টা বছর আমার সাথে এইসব কাহিনী করতেছে।
সকালবেলা আমি অফিসে যাই, আমি ম্যামকে বলি, "ম্যাম আমি অফিস করতে পারতেছি না, আমার একটু ছুটি লাগবে।" আমি আর এইসব ঘটনা বলি না। কারণ ওরও তো একটা মান-সম্মান আছে। তো ম্যাম কি ভাববো? পরে বলে, "আচ্ছা ঠিক আছে ছুটি নাও, তোমাকে অসুস্থও লাগতেছে।" পরে আমি ওইখান থেকে ছুটি নিয়ে ওরে কল দেই। ওই কল দেওয়ার পরে বলি যে, "তুমি কই?" কয়, "অফিসে।" আমি কই, "তুমি তো অফিসে না, খালার বাসায়।" কয়, "হ্যাঁ, আমি খালার বাসায়।" পরে আমি বলছি, "আমি আসি।" তখন ও আমাকে যা তা বলে, "কি যোগ্যতা আছে? তুমি আমার খালার বাসায় আসবা? কোন কোন আ কোন যোগ্যতা নিয়ে আমার খালার বাসায় আসতেছো? মন চাইলে আমার খালার বাসায় আসবা। এর আগেও একবার আসছো।" পরে আর আমি যাই না। না যাইয়া আমি ওর অফিসে যাই। অফিসে যাইয়া আমি কিছু কথা বলতে যাই। কিন্তু ওখানকার মানুষই বলে, "জানেন উনার তো এই সমস্যা আছে, উনার তো নৈতিকতার সমস্যা আছে। ইন্টারে পড়া মেয়েদের নিয়ে কি করে, ঘরের কোনায় বসে থাকে। দরজা বন্ধ করে দেয়, লাইট বন্ধ কইরা দিয়া মেয়েদের সাথে কথা বলে।" না আমি কি শুনবো আর মানে শুই না আমার এত খারাপ লাগলো। ওইখান থেকে আমি বাসায় আসি। বাসায় এসে যে চলে যাবো। তখন ওরে আমি ফোন দিই যে, "তুমি আমার সাথে কেন এরকম করলা বলো? তুমি আমার লাইফ থেকে আমার পুরা ৫ টা বছর নষ্ট করছো না? আমি তোকে পুলিশে দেবো। আমি তোমার লাইফের ১০ টা বছর নষ্ট করে দিব। তারপরে বের হইয়া তুমি যা মন চায় তাই করো।" এরকম করে আমি ওরে বলছি। বলার পরে তখন ও আমাকে অনেক ফোন দিচ্ছে। আমি বলছি, "আমি আর তোমার ফোন ধরবো না।" এটা বইলা আমি হচ্ছে বাসায় চলে যাব। বাসায় চলে যাব তখন ওর একটা ফ্রেন্ডকে আমি জানাই। জানায় বলি যে, "ও আসুক, ও আসবে, ওর ফ্যামিলি নিয়ে আসবে। আমারও কিছু শর্ত আছে। তারপরে হচ্ছে আমি ওর সাথে যাব। না হলে যাব না।" আর এমনিতে ওর ফ্যামিলি শুধু জানে, ওদের এলাকার তো কেউ জানে না। যেভাবে যাওয়ার সেইভাবে যাব। ওরেও আমি ওইটা বলছি। ও বলে কি না অনেকদিন পরে বলছে। আমি বলি নাই। আমি যখন চলে গেছি তো ও আনন্দে দেই কইরা ও আমাকে ডিভোর্স দিয়ে দিছে। এটা আমি নিজেও জানতাম না যে ও আমাকে ডিভোর্স দিয়ে দিছে। আমি বাড়িতে গেছি। আমি ওরে বলছি যে, "ঈদের পরে সবাই একসাথে বসবো। দেন সবকিছু ঠিক হবে।" পরে ওর আম্মা ও আমাকে ২৮ তারিখে ডিভোর্স দেয়। ওর আম্মা আমাকে ৩০ তারিখে ফোন দিয়ে কয়, "হ্যাঁ, আমি তোমার সাথে দেখা করবো। কোনো চিন্তা করো না, আসবো।" এই সেই। আমার আম্মু ওর আম্মারে ফোন দেয়। পরে ঈদের পরে এখন ওরা আসে না। ওর আম্মা অসুস্থ, আসতে পারবে না এই সেই অনেক কিছু বলে। তখন আমার আম্মা যায়। বলে যে, "আসলেই তো অসুস্থ, তাইলে পরে করবেননি।" আমারে বলে যে, "তুমি ঢাকা যাও। ঢাকা যাও, আমি আসতেছি। ঢাকায় আইসা সব মিটমাট করতেছি। দেখি কি হইছে তোমাদের মধ্যে।" পরে আমি ঢাকা আইসা দেখি ওমা উনার হচ্ছে কোনো জিনিসপত্র নাই। উনার কম্পিউটার, ওই কম্পিউটারটাই আগে সেল দিছে। কারণ ওটা আমি কিনে দিছিলাম। ওই কম্পিউটার সবকিছু নিয়া ল্যাপটপ যা কাপড়-চোপড় আছে সবকিছু নিয়া চলে গেছে। আমার মাথায় পুরো আকাশ ভেঙে গেছে। এমনিতেও হচ্ছে সে ঈদে আমার সাথে কোনো দেখা করে নাই, কথা বলে নাই, আমাদের বাসায় আসে নাই। আমি ওরে অনেক মানে বলছি যে, "আসো" এই সেই। বলছে যে, "আসবনি।" পরে আমি ওরে ফোন দিছি। ফোন দিয়ে বলতেছি যে, "আরে তুমি চলে গেছো কেন? তুমি এসব নিয়ে কেন গেছো? ঠিক আছে আমি তোমাকে অন্য মেয়ের সাথে দেখছি। বাট ছেলে মানুষ একটা ভুল করছো। আমি মাইনা নিচ্ছি তোমার ভুল। তুমি চলে আসো, বাসায় চলে আসো। তাই কি কেউ যায়? যায়ও না। আমার অনেক কষ্ট লাগতেছে। আর কতদিন দেখি না। চলে আসো বাসায়।" ও বলে যে, "না যাওয়া যাবে না।" আম আমি বললাম যে, "কোনো ভুল করো নাই। আমি সব ভুলে যাবো। তোমারে কই দেখছি, তোমার খারাপ ব্যবহার সব ভুলে একদম নতুন করে শুরু করবো। আর ওগুলা নিয়ে আমি রিপিট কোনো কথা বলব না। তাও তুমি আসো। আমার ভাল লাগতেছে না। বাসা অনেক ফাঁকা লাগতেছে। তুমি আসো।" ও আসবে না। ও বলে যে, "যাওয়াটা অনেক ভুল হবে" এই সেই। ভুল হবে কেন? এইসব বলে আমি ফোনটা রাইখা দিছি। কান্নাকাটি করে যে পরের দিন অফিসে যাবো। দেখি যে রাত ২ টায় ও আসছে। দারোয়ানও অনেক কিছু বলছে। আমার কিন্তু হ্যাঁ, ৩ মিনিট সময় আছে। কারণ আমার তো আরেকটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। হ্যাঁ, প্লিজ ঠিক আছে। বলেন। হ্যাঁ, তাহলে এক কাজ করি, আপনি অফ করে দেন। আমি পরে পড়াটা শেষ করি। কথা শুনি না। কালকে আবার ফ্রি আছেন কোনো এক সময়? হ্যাঁ, কালকে ফ্রি আছি। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে কালকে আপনাকে নক দিব না, হ্যাঁ? তো বাকিটা ওই সময় আমরা শেষ করব না, হ্যাঁ? ওকে, ঠিক আছে তাহলে, হ্যাঁ? ঠিক কারণ আছে। আমাকে আরেকটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, হ্যাঁ? ওকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।